বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে আমি সাবিনা বিনতে সালাম অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদের ব্যাংক ও মুদ্রা ব্যবস্থার ফিশারির অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে নিয়ে আলোচনা শেষ করেছিলাম। তা আজ আমি তোমাদেরকে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ে আলোচনা করব। তাহলে ব্যাংক আসলে কি, ব্যাংক কি? তো ইংরেজি ব্যাংক শব্দটা আসে জার্মান শব্দ। ইংরেজি ব্যাংক শব্দ আসে ইংরেজি ব্যাংক শব্দ ব্যাংক শব্দটি আসে জার্মান শব্দ ব্যাংক থেকে, BANCK, ব্যাংক থেকে। জার্মান শব্দ কোত্থেকে আসে? ব্যাংক থেকে আসে। ইংরেজি ব্যাংক শব্দটি আসে জার্মান শব্দ ব্যাংক থেকে। আবার অনেকে মনে করেন এটি ইতালীয় শব্দ, যে এটি ইতালীয় শব্দ, ব্যাংকো থেকে এসেছে। কি শব্দ? ইতালীয় শব্দ ব্যাংকো থেকে এসেছে। ইতালীয় শব্দ ব্যাংকো থেকে এসেছে। খ্রিস্টপূর্ব 600 অব্দে চীনে বিশ্বের প্রথম ব্যাংক শানসি ব্যাংক চালু করা হয়। খ্রিস্টপূর্ব কত সালে? খ্রিস্টপূর্ব 600 অব্দে। খ্রিস্টপূর্ব 600 অব্দে সর্বপ্রথম বিশ্বে ব্যাংক চালু হয় কোথায়? চীনে সর্বপ্রথম ব্যাংক চালু হয় এবং এর নাম হয় শানসি ব্যাংক। তাহলে ব্যাংক শব্দ থেকে এসেছে? ইংরেজি ব্যাংক শব্দটি এসেছে জার্মান শব্দ ব্যাংকো থেকে। আবার অনেকে ভাবেন যে ইতালীয় শব্দ ব্যাংকো থেকেও ব্যাংক শব্দটি এসেছে। তাহলে খ্রিস্টপূর্ব 600 অব্দে চীনে সর্বপ্রথম ব্যাংক চালু হয় এবং সেই ব্যাংকের নাম হচ্ছে শানসি ব্যাংক। তারপরে 1157 খ্রিস্টাব্দে ইতালিতে বিশ্বের প্রথম সরকারি ব্যাংক অফ ভেনিস চালু করা হয় এবং সরকারি ব্যাংক ইতালিতে সর্বপ্রথম সরকারি ব্যাংক হয় কখন? ইতালিতে 1157 সালে সরকারি ব্যাংক চালু হয় ইতালিতে 1157 সালে। কত সালে? 1157 সালে ইতালিতে, এবং সেই ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ ভেনিস। কি নাম? ব্যাংক অফ ভেনিস। ব্যাংক অফ ভেনিস। তাহলে সংজ্ঞাগত দিক থেকে ব্যাংক বলতে আমরা বুঝি যে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যেখানে জনগণ অর্থ জমা রাখে। ব্যাংকটি হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান যেখানে জনগণ অর্থ জমা রাখে এবং ব্যাংক বাণিজ্যিক লেনদেন বাড়ানোর উদ্দেশ্যে সেই অর্থকে চড়া সুদে আবার যখন জনগণ, প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ ইত্যাদি এসবের কাছে যখন চড়া সুদে আবার সেই অর্থটাকে ঋণ হিসাবে দেয়, এই কাজটা ব্যাংক করে থাকে।
তাহলে ব্যাংকের সংজ্ঞাগত দিক থেকে আমরা কি বলতে পারি, ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যেখানে জনগণ তাদের সঞ্চয়কৃত অর্থ জমা রাখে এবং ব্যাংক কী করে সে সঞ্চিত জমাকৃত অর্থের উপর চড়া সুদে ব্যবসায়ী, বিনিয়োগকারী, জনগণের নিকট আবার ঋণ হিসাবে দিয়ে থাকে। ব্যাংক কী করে, বলেছিলাম যে সঞ্চয়কৃত অর্থ সে জমা রাখে, তাহলে সে জমাকৃত অর্থের উপরে ধরলাম যে 6% করে সে 6% হারে সুদ দেয়। সে কী করে, জনগণকে বা যে জামানতকারীকে সুদ দেয় 6% হারে। 6% হারে সুদ দিয়ে তার অর্থটা সে জমা রাখে। এরপরে যখন এই জমাকৃত অর্থটাকে ব্যাংক আমানত সৃষ্টি করবে বা আবার ঋণ হিসাবে বিনিয়োগকারীদেরকে, ব্যবসায়ীদেরকে দিয়ে থাকবে, তখন সে সুদের হার কত পার্সেন্ট, 14%-এ ধরলাম যে 14%-এ সে দিয়ে থাকলো, 14%-এ দিল। তাহলে আমানত ঋণ গ্রহণকারীকে সে দিচ্ছে 14% হারে, আর আমানত যে রেখেছে অর্থ ব্যাংকে তাকে দিচ্ছে হচ্ছে 6% হারে। তাহলে আমরা দেখতে পাই যে 14% থেকে 6% বাদ দিলে এই 8% হচ্ছে ব্যাংকের মুনাফা। এটা হচ্ছে ব্যাংকের মুনাফা। তাহলে সে ঋণকারীকে জামানতকারীকে দেয় হচ্ছে 6% হারে সুদ, মানে অল্প হারে সুদ দিচ্ছে, এবং যখন সে ওই জামানতটাকে আমার ঋণকারীদের কাছে দিচ্ছে তখন সে 14% হারে সুদ দিচ্ছে। তাহলে 14 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে আমার 8। তাহলে ব্যাংকের মুনাফা হচ্ছে আমার 8%। ব্যাংক এভাবে বিনিয়োগ সৃষ্টি করে, নতুন নতুন বিনিয়োগ সৃষ্টি করে, মানুষকে সাহায্য করে থাকে, বিনিময়ে তার মাঝখানে সে একটু মুনাফা অর্জন করে নেয়। এ সম্পর্কে অর্থনীতিবিদ ক্রাউথার বলেন, ব্যাংক তার নিজের এবং অন্য লোকদের কারবার নিয়ন্ত্রণ করে। ব্যাংক কী করে, ব্যাংক তার নিজের ও অন্য লোকের ঋণের কারবার করে। অর্থনীতিবিদ ক্রাউথার বলেন ব্যাংক নিজের এবং অন্য লোকদের ঋণের কারবার পরিচালনা করে থাকে। তারপরে প্রখ্যাত অর্থনীতিবিদ সেয়ার্সের ভাষায়, ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যার ঋণ অন্য লোকের ঋণ পরিশোধের জন্য গৃহীত হয়। প্রখ্যাত অর্থনীতিবিদ সেয়ার্সের ভাষায় ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান, ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যার ঋণ অন্য লোকের ঋণ পরিশোধের জন্য গৃহীত হয়। তারপরে হচ্ছে, তাহলে আমরা এই দুজন অর্থনীতিবিদদের সংজ্ঞা থেকে বলতে পারি যে ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের নিকট থেকে অর্থ জমা রাখে এবং সেই অর্থের উপর অন্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী বিনিয়োগকারীদেরকে সে ঋণদানের কাজগুলো করে থাকে। এছাড়াও ব্যাংক বিনিময় বিল বাট্টাকরণ করে, তারপরে হচ্ছে মূল্যের মানটা স্থিতিশীল রাখে, নোট ছাপানো, তারপর ঋণ প্রদান, এই সমস্ত কাজও আজকাল ব্যাংক করে থাকে। তারপরে হচ্ছে বাংলাদেশের
ব্যাংকের সংখ্যা, বাংলাদেশের ব্যাংকের ধরন এবং সংখ্যা বা ব্যাংক ব্যবস্থা কাঠামো। এবার আসি বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা কাঠামো। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা কাঠামো। বাংলাদেশে কয়েক ধরনের ব্যাংক দেখতে পাওয়া যায়। কেন্দ্রীয় ব্যাংক, তারপরে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, তারপরে বিভিন্ন প্রাইভেট ব্যাংকগুলো, তাছাড়া আছে বিদেশি ব্যাংক, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, এই সমস্ত ব্যাংকের সংখ্যা আছে। তাহলে ব্যাংকের ধরন আমরা লিখতে পারি, ব্যাংকের ধরনের হিসাবে আমরা লিখতে পারি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। এর সংখ্যা হচ্ছে 6টি। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এটা হচ্ছে 6টি, যেমন সোনালী, রূপালী, তারপরে হচ্ছে পূবালী, এই সমস্ত ব্যাংকগুলোকে বলা হয়। তারপরে হচ্ছে বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংক বিশেষ বিশেষ কাজের জন্য যে সমস্ত ব্যাংকগুলো ঋণ দেয় তাকে বিশেষায়িত ব্যাংক বলা হয়। যেমন কৃষিক্ষেত্রের জন্য কৃষি উন্নয়ন ব্যাংক, তারপর শিল্পক্ষেত্রের জন্য শিল্প ব্যাংক, কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ব্যাংক, এগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক। এবং এর সংখ্যা হচ্ছে 3টি। সংখ্যা কয়টি? 3টি। তারপরে আসি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে বাংলাদেশে 41টি, সবচেয়ে বেশি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক যেমন ডাচ বাংলা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, তারপরে হচ্ছে আল আরাফা ব্যাংক, এই সমস্ত যতগুলো ব্যাংক আছে সেগুলোকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক বলা হয়। এগুলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে গঠন করা হয় এবং ব্যক্তি মালিকানাধীনভাবে পরিচালিত হয়। তবে বাংলাদেশ ব্যাংকও ব্যাংক নীতিমালার অধীনে এই ব্যাংকগুলোর উপরে প্রভাব বিস্তার করতে পারে। এ ধরনের বাণিজ্যিক ব্যাংকের, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা হচ্ছে বাংলাদেশে 41টি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা হচ্ছে 41টি। তারপরে আসি বিদেশি ব্যাংক। বিদেশি ব্যাংক হচ্ছে 9টি। বিদেশি ব্যাংক 9টি। বিদেশি ব্যাংক 9টি। টোটাল বাংলাদেশে ব্যাংকের সংখ্যা হচ্ছে 59টি। ব্যাংকের সংখ্যা কতটি? 59টি। আমি আবার বলছি, বাংলাদেশে 4 ধরনের ব্যাংক বিদ্যমান: রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, তারপরে হচ্ছে বিদেশি ব্যাংক। বিদেশি ব্যাংক, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা হচ্ছে বাংলাদেশে 6টি, বিশেষায়িত ব্যাংক হচ্ছে 3টি, তারপরে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সবচেয়ে বেশি 41টি এবং বিদেশি ব্যাংকের সংখ্যা হচ্ছে 9টি। তাহলে সর্বমোট বাংলাদেশে ব্যাংকের সংখ্যা হচ্ছে 59টি। এছাড়াও বাংলাদেশে তফসিলভুক্ত নয় এমন 5টি ব্যাংকের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই ব্যাংকগুলোর নাম হচ্ছে সমবায় ব্যাংক, বাংলাদেশ সমবায় ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, গ্রামীণ ব্যাংক এবং জুবিলি ব্যাংক। বাংলাদেশে তফসিলভুক্ত নয় এমন 5টি ব্যাংক রয়েছে। এগুলোর সংখ্যা হচ্ছে 5টি এবং এর নাম হচ্ছে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড, গ্রামীণ ব্যাংক, জুবলি ব্যাংক, বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। এবার আসি
বা কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে বা কেন্দ্রীয় ব্যাংক বলতে আমরা কি বুঝি? শিক্ষার্থীরা লেখা বোঝা না গেলে আমি মুখে বারবার বলছি, সেটা তোমরা শুনে নিয়ে লিখতে থাকবে। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের শীর্ষে থেকে দেশের অর্থ ও ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা বাজারের শীর্ষে থেকে মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করে এবং পরিচালনা করে হচ্ছে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। এগুলো প্রত্যেক স্বাধীন দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে। যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। যুক্তরাষ্ট্র বা আমেরিকাটা হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। ফেডারেল রিজার্ভ সিস্টেম। তারপর হচ্ছে ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুদ্রা বাজারের শীর্ষ থেকে যে আর্থিক প্রতিষ্ঠান দেশের মুদ্রা ব্যবস্থাকে পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে, তারপরে তাকেই মূলত কেন্দ্রীয় ব্যাংক হিসেবে পরিচয় করানো যায়। তাহলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে, প্রত্যেক স্বাধীন দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তারপরে আমেরিকাটা হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম, ইন্ডিয়াটা হচ্ছে রিজার্ভ সিস্টেম অফ ইন্ডিয়া। এই ব্যাংক কিছু কার্যাবলী সম্পাদন করে থাকে। এখন আসি আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী নিয়ে আলোচনা করি। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। চার ধরনের কাজ কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। চার ধরনের কাজ কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। প্রথমে হচ্ছে সাধারণ কার্যাবলী। সাধারণ কার্যাবলী। দ্বিতীয়টা হচ্ছে সরকারের ব্যাংক হিসাবে অনেকগুলো কাজ সে করে থাকে। তাহলে সরকারের ব্যাংক হিসাবে কার্যাবলী। সরকারের ব্যাংক হিসাবে কার্যাবলী। তিন হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কার্যাবলী। অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কার্যাবলী। অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কার্যাবলী। 4 নম্বর হচ্ছে অন্যান্য যে কার্যাবলী করে থাকে, অন্যান্য অনেক কার্যাবলী এসে করে থাকে, অন্যান্য কার্যাবলী। এখন এই কার্যাবলীগুলোর আবার কতগুলো ভাগ রয়েছে, আমি সেই ভাগগুলো নিয়ে তোমাদের সাথে এখন একটু আলোচনা করব। তাহলে সেন্ট্রাল ফাংশন বা সাধারণ কার্যাবলীর মধ্যে রয়েছে ব্যাংক কী করে? নোট প্রচলন করে থাকে। আমরা যে নিত্যদিন যে টাকা পয়সাগুলো লেনদেন করি বা যে মুদ্রাগুলো আমরা লেনদেন করি, সেগুলো প্রচলন কে করে থাকে? বাংলাদেশ ব্যাংক করে থাকে। এবং এটার একচ্ছত্র অধিকার শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকেরই আছে। আর কেন্দ্রীয় ব্যাংককে বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশ সরকার অনুমোদন দিয়ে থাকে, এবং অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোকে কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দিয়ে রাখে।
তাহলে সাধারণ কার্যাবলীর মধ্যে আছে মুদ্রা ও নোট প্রচলন। মুদ্রা ও নোট প্রচলন। একটি দেশে একটি আর্থিক বছর বাংলাদেশের হচ্ছে জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত। তাহলে একটি দেশের আর্থিক বছরে একটি দেশে কি পরিমাণ মুদ্রা ছাপানো হবে সেই দিকটা কে নিয়ন্ত্রণ করে? বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে, এবং তার অনুমোদন নিয়েই ব্যাংকগুলো টাকাখানায় টাকা ছাপানো হয়, মুদ্রা ছাপানো হয়, এবং সেটার নির্দিষ্ট পরিমাণ লিপিবদ্ধ করা থাকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যেটা আর অন্য কোনো ব্যাংকের হাতে নাই, সেই অধিকারটা নেই যে নোট প্রচলন করে, এটা একমাত্র করতে পারে হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। তাহলে মুদ্রা এবং নোট প্রচলন হচ্ছে তার অন্যতম কাজ। তারপরে হচ্ছে মুদ্রা বাজার পরিচালনা, মুদ্রা মান সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক প্রথমে কি করে? মুদ্রা এবং নোট প্রচলন করে, কিন্তু কি মানের নোট সে প্রচলন করবে? 5 টাকা, 10 টাকা। 5 টাকার মুদ্রার মান হচ্ছে 5 টাকার সমান, এবং 100 টাকার মুদ্রার মান কিন্তু 100 টাকার সমান। 100 টাকার মুদ্রা কখনোই 5 টাকার সমান বা 10 টাকার সমান হতে পারবে না। এখন এই যে মুদ্রার গায়ে যে মান থাকে, 5 টাকা, 10 টাকা, 200 টাকা, 1000 টাকা পর্যন্ত যে মুদ্রাগুলো বা নোটগুলো আমরা প্রচলিত আছে দেশে, এবং যে টাকার গায়ের উপরে যে মানটুকু লেখা থাকে, এই মান সংরক্ষণের দায়িত্ব একমাত্র বাংলাদেশ ব্যাংকের হাতে সরকার ন্যস্ত করে দিয়েছে, এবং এই কাজটা শুধুমাত্রই বাংলাদেশ ব্যাংক করে থাকে। তারপরে হচ্ছে মুদ্রা বাজার পরিচালনা। তারপরে আসি মুদ্রা বাজার পরিচালনা। মুদ্রা বাজার পরিচালনা। কেন্দ্রীয় ব্যাংক দেশের স্বার্থে শক্তিশালী মুদ্রা বাজার গঠন, পরিচালনা এবং নিয়ন্ত্রণে সদা তৎপর থাকে। কেন্দ্রীয় ব্যাংক কী করে? একটি দেশের মুদ্রা বাজার পরিচালনা করার জন্য সবসময় তৎপর থাকে এবং এ লক্ষ্যে বিভিন্ন ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা এবং তাদের কার্যাবলীও নিয়ন্ত্রণ করে। কোন বাণিজ্যিক ব্যাংক এই বাংলাদেশ ব্যাংকের অধীনে আছে এবং বা কেন্দ্রীয় ব্যাংকের অধীনে আছে, এবং তারা কি পরিমাণে আমানতকারীদের কাছ থেকে আমানত গ্রহণ করছে, কত % হারে সুদ দিচ্ছে, এবং নতুন করে যখন সৃষ্ট আমানত ওই অর্থের উপরে তৈরি হবে এবং সেটার উপরে তারা কত % করে জমা আছে, সব ধরনের তথ্যগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে জমা থাকে। এবং বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংক সেটা অনিয়ম করছে কিনা, দেশের ভিতরে মানে মুদ্রার যে স্থিতিশীলতা আছে সেটাকে ব্যালেন্সটাকে নষ্ট করছে কিনা, এই দিকটা কে দেখে? মুদ্রা বাজার পরিচালনা। সেক্ষেত্রে মুদ্রা বাজার পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব গ্রহণ করে, এবং কেন্দ্রীয় বাজার একটি দেশের মুদ্রার বিভিন্ন ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সে অর্থ দিয়ে সহায়তা করে, এবং সে যে ঋণদান কর্মসূচিটা পালন করে সেটার দিকেও সে তদারকি করে থাকে। তাহলে টোটাল ক্ষেত্রে আমরা বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক কী করে? মুদ্রা বাজারটা পরিচালনা করে। তারপরে হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। 4 নাম্বার হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। অধিক মাত্রায় ঋণের সরবরাহ এবং কম মাত্রায় ঋণের সরবরাহ, আধিক্য এবং স্বল্পতা দুটোই হচ্ছে একটি দেশের জন্য, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। দুটোই কোনোটাই ভালো না। সেই জন্য কী করতে হয় যে একটা দেশের মধ্যে ঋণের আধিক্য এবং স্বল্পতার ব্যালেন্স তৈরি করতে হয়, এবং সেই ব্যালেন্সটা তৈরি করে থাকে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কী করে? কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি কৌশল
এবং নীতিমালা প্রণয়ন করে আইন করে তারা কি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর সেই নীতিমালা প্রয়োগ করে যাতে তারা অধিক মাত্রায় ঋণ সরবরাহ দিতে না পারে জনগণকে, আবার যাতে কম পরিমাণও জমা না পড়ে সেই হিসাবটা কে দেখে থাকে? কেন্দ্রীয় ব্যাংক দেখে থাকে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের নীতিমালা প্রণয়ন করে আইন প্রণয়ন করে অন্যান্য বাণিজ্যিক যে ব্যাংকগুলো আছে যারা ঋণ দান করে থাকে, কেন্দ্রীয় ব্যাংক নিজে যেহেতু ঋণ দেয় না, কেন্দ্রীয় ব্যাংক কী করে সে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে জনগণকে ঋণ দিতে সহায়তা করে। তখন সে বিভিন্ন নীতিমালা প্রণয়ন করে একটি নিয়মের মধ্যে সে ঋণটাকে দেওয়া নেওয়া করে এবং এটার যাতে অধিক পরিমাণে না হয় বা স্বল্প পরিমাণেও সেটা না হয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংক কী করে যে এটার তদারকিটা করে থাকে। এই প্রসঙ্গে অধ্যাপক শ বলেন, এ সেন্ট্রাল ব্যাংক ইজ এ ব্যাংক হুইচ কন্ট্রোল ক্রেডিটস। অধ্যাপক শ বলেন এ সম্পর্কে যে এ সেন্ট্রাল ব্যাংক ইজ এ ব্যাংক হুইচ কন্ট্রোলস ক্রেডিট, কী করে যে ঋণকে নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে বিনিময় নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক বিনিময় নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক কী করে থাকে? বিনিময় নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক বিনিময় নিয়ন্ত্রণ করে। একটি দেশে কি পরিমাণে ব্যাংকে অর্থ রিজার্ভ থাকা প্রয়োজন যাতে ওই ব্যাংকটা কোনো ক্ষতির সম্মুখীন না হবে এবং জনগণকে সে তার প্রয়োজন অনুযায়ী অর্থ প্রদান করতে পারবে, সেই জন্য কী করে যে বিভিন্ন মুদ্রার বিভিন্ন মূল্য নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে থাকে বা নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করে থাকে এবং মুদ্রার রিজার্ভটা যাতে কাম্য স্তর পর্যন্ত থাকে, যেমন একটা কাম্য স্তর পর্যন্ত থাকে যে যেই লেভেল পর্যন্ত থাকলে একটি ব্যাংক জনগণকে যে কোনো প্রয়োজনে অর্থ সরবরাহ করতে পারবে, সেই দিকটা পরিচালনা করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে আমরা মোট কথা বলতে পারি যে বিনিময় নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে আসি সরকারের ব্যাংক, ফাংশনস অফ গভর্নমেন্ট ব্যাংক। সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কী কী কাজ করে? দুই নম্বর পয়েন্ট হচ্ছে সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী। সরকারের ব্যাংক হিসেবে কাজ করতে গিয়ে কি করে? আর্থিক লেনদেন সম্পাদন করে। এক হচ্ছে আর্থিক লেনদেন সম্পাদন করে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হয়ে বিভিন্ন দেশ থেকে অর্থ লেনদেন করে থাকে বা ঋণ আনা নেওয়া করে থাকে। সরকারের পক্ষ থেকে অন্য দেশ থেকে এদেশে টাকা আনা এবং এদেশ থেকে টাকা যখন অন্য দেশে যায় সেই বিনিময়টা করে থাকে হচ্ছে সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংক। তারপরে হচ্ছে তহবিল সংগ্রহ কি করে? সরকারের পক্ষ থেকে একটি দেশের যত ধরনের রাজস্ব আয় আছে, তারপরে যে আয়ের খাতগুলো আছে সেখান থেকে যে অর্থগুলো সরকার পেয়ে থাকে সেই অর্থগুলো বাংলাদেশ ব্যাংক কী করে? তহবিল হিসেবে জমা রাখে। তাহলে সরকারের রাষ্ট্রীয় যে মুদ্রাগুলো আছে বা যে অর্থ আছে বিভিন্ন জায়গা থেকে যে সরকার আয় করে সেই অর্থগুলো কোথায় রাখে? সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। তাহলে আমরা বলতে পারি যে তহবিল সংগ্রহ করে সরকারের পক্ষ থেকে।
এর পরের পয়েন্ট হচ্ছে অর্থ জমা গ্রহণ ও প্রদান। অর্থ জমা গ্রহণ ও প্রদান। অর্থ জমা গ্রহণ ও প্রদান। কেন্দ্রীয় ব্যাংক কী করে? সরকারের বিভিন্ন রাজস্ব খাত থেকে, কর থেকে যে অর্থগুলো সরকার আয় করে সেগুলো কি করে? কেন্দ্রীয় ব্যাংক জমা রাখে এবং বাজেট প্রণয়নের পর বা বিভিন্ন প্রকল্প যখন সরকার গ্রহণ করে তখন সেই প্রকল্পে কি পরিমাণে অর্থ বিনিয়োগ করা হবে তখন সে বিভিন্ন খাতগুলোতে সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংক সে সমস্ত খাতে অর্থ সরবরাহ করে থাকে। তাহলে সরকারের পক্ষ থেকে সরকারের যে আয়ের উৎসগুলো আছে সেখান থেকে অর্থ কী করে? জমা গ্রহণ করে এবং সরকার যে বিভিন্ন খাতে ব্যয় করে সেখানে অর্থ সে প্রদান করে। তাহলে সরকারের মিডিয়া হিসেবে কেন্দ্রীয় ব্যাংক এই কাজগুলো করে থাকে। তারপরে আসি হিসাব সংরক্ষণ। এরপরে হচ্ছে হিসাব সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন বোর্ড এ সমস্ত এবং প্রতিষ্ঠান, বিভিন্ন বিভাগ এরা যে বাৎসরিক আর্থিক যে হিসাবগুলো করে সেই সমস্ত হিসাবগুলো কোথায় সংরক্ষণ করে? কেন্দ্রীয় ব্যাংক সংরক্ষণ করে থাকে। তাহলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিভাগ, বোর্ড, মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠান যে সমস্ত আর্থিক লেনদেনগুলো করে থাকে মানে বাৎসরিকভাবে সেগুলো জমা থাকে, সেগুলোর হিসাব জমা থাকে কোথায়? হিসাব সংরক্ষণ করা থাকে কেন্দ্রীয় ব্যাংকে। তারপরে আসি ঋণ প্রদান ও তত্ত্বাবধান। ঋণ প্রদান ও তত্ত্বাবধান। ঋণ প্রদান ও তত্ত্বাবধান। কেন্দ্রীয় ব্যাংক কী করে? সরকার কোনো প্রকল্পে বা সরকারের যদি কোনো প্রকল্প বাস্তবায়নে বা উন্নয়নমূলক কাজে যখন সরকারের অর্থের প্রয়োজন হয় তখন কেন্দ্রীয় ব্যাংক যে তহবিল সরকারের পক্ষ থেকে জমা রেখেছিল সেখান থেকে সে কী করে? ঋণ প্রদান করে, সরকারকে ঋণ প্রদান করে এবং এই ঋণ কীভাবে ডিস্ট্রিবিউশন করা হবে, বিভিন্ন জায়গায় যে এটার কার্যাবলী সম্পাদন করা হবে সেই জিনিসটাকে তদারকি করে কে বা তত্ত্বাবধান করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তারপরে আসি উপদেষ্টা ও প্রতিনিধিত্ব। উপদেষ্টা ও প্রতিনিধিত্ব। উপদেষ্টা ও প্রতিনিধিত্ব। আর্থিক বিষয়াবলী বা অর্থ সংক্রান্ত কোনো বিষয়াবলী যখন দুটি দেশের মধ্যে বা বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের, বাংলাদেশ না হোক বা বিভিন্ন দেশের মধ্যে এক দেশের সাথে আরেক দেশের যে আর্থিক লেনদেনগুলো হয় সেগুলোর ক্ষেত্রে উপদেষ্টা এবং সে উপদেশ গ্রহণ করে যে এই অর্থটা বাহির থেকে আনাটা কি যুক্তিযুক্ত বা দেশ থেকে যখন বাহিরে যাবে বা অন্যান্য দেশের সাথে কারবার করবে সেটা কতখানিকটা যুক্তিযুক্ত বা করলে কি পরিমাণ মুনাফা লাভ হবে সরকারের, সে বিষয়ে উপদেশ গ্রহণ করে, সরকারকে উপদেশ দিয়ে থাকে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এবং এই টোটাল বিষয়টাকে সে প্রতিনিধি হয়ে সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক উপদেষ্টা প্রতিনিধিত্ব কাজগুলো করে থাকে। তো শিক্ষার্থীরা, আমি আজকে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী এবং সরকারের ব্যাংক হিসাবে কার্যাবলী নিয়ে আলোচনা করলাম। ব্যাংক সম্পর্কে তোমাদের ধারণা দিলাম, কেন্দ্রীয় ব্যাংক কী সেটা সম্পর্কে ধারণা দিলাম। তা আশা করছি তোমরা আজকের ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছো এবং
যদি লেখা বুঝতে না পারো তাহলে কমেন্টস করে আমাকে জানিয়ে দিবে। আমি দেখতে পাচ্ছি আমার সাথে শাহাদাত শামীম এবং অ্যাঞ্জেল মৃত্তিকা লাইভে আছো, তোমাদেরকে ধন্যবাদ। তারপর আমি আগামী ক্লাসে এর বিস্তারিত আলোচনাটা করব, কেন্দ্রীয় ব্যাংকের বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, বাণিজ্যিক ব্যাংক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা কেন্দ্রীয় ব্যাংক, ফিশারের তত্ত্ব এসব মানে পড়তে থাকবে বাসায়। তো তোমাদের সুস্বাস্থ্য কামনায় আমি আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।